আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ব্যাক করলাম। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যানেলে একটি কোর্স ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, যেটি সাইবার সিকিউরিটি রিলেটেড। এই কোর্সটা আপনাদেরকে অনেক হেল্প করতে পারে সাইবার সিকিউরিটি রিলেটেড বিভিন্ন তথ্য এবং জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। তো আসলে আপনারা এই চ্যানেলে এই কোর্সটা কেন করবেন, এটা হচ্ছে আসল প্রশ্ন। এখন চলুন এই কোশ্চেনের উত্তরে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি গুগল সার্টিফাইড আইটি সাপোর্ট প্রফেশনাল এবং IBM সার্টিফাইড সাইবার সিকিউরিটি রোল অ্যান্ড অপারেটিং সিস্টেম স্পেশালিস্ট। এছাড়াও আমার অনেকগুলো সার্টিফিকেশন রয়েছে। যেহেতু এই ভিডিও রিলেটেড এগুলো না, সেহেতু আমি আর এগুলো এখানে শেয়ার করতেছি না। আপনারা চাইলে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখতে পারেন, যেখানে আপনারা আমার সম্পর্কে সব ডিটেলস জানতে পারবেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। এবং এই ভিডিওতে আমি কথাগুলো খুব ধীরে ধীরে বলবো, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আসি সাইবার সিকিউরিটি কি। তো সাইবার সিকিউরিটি হলো নেটওয়ার্ক সিস্টেম এবং ডেটাকে অননুমোদিত ব্যবহার বা ক্ষতি থেকে রক্ষা করে ডিজিটাল আক্রমণ থেকে ব্যক্তি, সংস্থা এবং সরকারকে রক্ষা করার চলমান প্রচেষ্টা। সাইবার সিকিউরিটিকে আমরা তিনটে পর্যায়ে রক্ষা করে থাকি। ফার্স্ট হচ্ছে পার্সোনাল, সেকেন্ড হচ্ছে অর্গানাইজেশনাল অ্যান্ড থার্ড হচ্ছে গভর্নমেন্টাল। চলুন পার্সোনাল পর্যায়টাকে একটু জেনে আসি। পার্সোনাল স্তরে আমাদেরকে অবশ্যই আমাদের পরিচয়, ডেটা এবং কম্পিউটিং ডিভাইসগুলোকে রক্ষা করতে হবে। অর্গানাইজেশনাল পর্যায়ে আমাদের প্রত্যেককে সাংগঠনিক স্তরে প্রতিষ্ঠানের সুনাম, ডেটা এবং গ্রাহকদের তথ্য রক্ষা করতে হবে। এন্ড গভর্নমেন্টাল পর্যায়ে যত বেশি ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে, সরকারি পর্যায়ে সুরক্ষা আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, যেখানে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতা ঝুঁকির মধ্যে রয়েছে। তো এই তিনটা পর্যায়ে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওতে মেইনলি পার্সোনাল পর্যায় সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং নেক্সট ভিডিওগুলোতে অর্গানাইজেশনাল পর্যায় এন্ড গভর্নমেন্টাল পর্যায়ে আমরা কি করতে হবে সবকিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন পার্সোনাল পর্যায়ে চলে যাই। প্রোটেক্টিং এর পার্সোনাল ডাটা হচ্ছে পার্সোনাল পর্যায়ের ডাটা। তো আসলে পার্সোনাল পর্যায়ে আমাদের দুই ধরনের ডাটা থাকে। ফার্স্ট হচ্ছে অফলাইন এবং অনলাইন। তো অবশ্যই আমরা বুঝতে পারছি অফলাইন এবং অনলাইন বলতে কি বোঝানো যাচ্ছে। অফলাইন আইডেন্টিফিকেশন বলতে বোঝানো হয়েছে আপনার বাস্তব জীবনের ব্যক্তিত্ব, যা আপনি প্রতিদিন বাড়িতে, স্কুলে বা কর্মক্ষেত্রে উপস্থাপন করে থাকেন। ফলস্বরূপ পরিবার এবং বন্ধুরা আপনার সম্পূর্ণ নাম, আপনার বয়স, ঠিকানা সহ আপনার ব্যক্তিগত জীবনে সব সম্পর্কে বিশদভাবে জানতে পারে, যার ফলে আপনার অফলাইন পরিচয় সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বেখেয়ালিতেই আইডেন্টিটি থিফরা আপনার ডেটাকে চুরি করে নিতে পারে। তো আইডেন্টিটি থিফ সম্পর্কে এই ভিডিওতে লাস্টের দিকে আলোচনা করব। আগে আমরা এগুলো সম্পর্কে জেনে আসি। অনলাইন আইডেন্টিফিকেশন। অনলাইন আইডেন্টিফিকেশন বলতে মূলত আমাদের অনলাইনে পরিচয়কে বোঝানো হয়েছে। এটি শুধু আপনার নাম নয়, এটি হলো আপনি কে, আপনি অনলাইনে অন্যদের সাথে নিজেকে কিভাবে উপস্থাপন করছেন সেগুলো। এখানে আপনার অনলাইন অ্যাকাউন্টগুলির জন্য যে ব্যবহারকারীর নাম বা উপনাম ব্যবহার করেছেন, সেই সাথে আপনি অনলাইন সম্প্রদায় এবং ওয়েবসাইটগুলোতে যে সামাজিক পরিচয় প্রতিষ্ঠা করেন এবং চিত্রিত করেন তা অন্তর্ভুক্ত করে। আপনার অনলাইন পরিচয়ের মাধ্যমে আপনি যে পরিমাণ ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন তা সীমিত করার জন্য আপনার অবশ্যই যত্ন নেওয়া উচিত। আসলে বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এবং ব্রডলি এটি স্প্রেড করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের প্রতিনিয়ত আমরা আমাদের বিভিন্ন কাজকর্ম শেয়ার করে থাকি। তো বর্তমানে এটি সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে আমাদের অনলাইন পরিচয়টি। আপনারা এটি জানেন কিনা যে গুগলে, অর্থাৎ গুগল আমাদের এতটা পরিমাণ ডাটা সংগ্রহ করে রেখেছে যেটা আপনার বাবা মা আপনার সম্পর্কে জানে না। অর্থাৎ গুগলের সার্ভারে আপনার সম্পর্কে এতটা পরিমাণই ডাটা রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অনলাইন আইডেন্টি সম্পর্কে অনেক গুরুত্ব প্রদান করতে হবে। তো আসুন এবার দেখে নিই কি কি টাইপের ডাটা রয়েছে আমাদের। ফার্স্ট হচ্ছে মেডিকেল রেকর্ডস, সেকেন্ড হচ্ছে এডুকেশনাল রেকর্ডস এন্ড থার্ড হচ্ছে এমপ্লয়মেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল রেকর্ড। তো মেডিকেল রেকর্ড সম্পর্কে জেনে আসি। মেডিকেল রেকর্ডস মূলত উন্নত দেশের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু আমাদের দেশটি একটি ডেভেলপিং কান্ট্রি, সেহেতু আমাদের দেশে এই সুযোগ সুবিধাটা এখনো চালু হয়নি। তো আপনি যতবার ডাক্তারের কাছে যান, আপনার শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে ব্যক্তিগত তথ্য আপনার ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড অর্থাৎ ইলেকট্রনিক হেলথ রেকর্ড এখানে যুক্ত করা হচ্ছে। এটি মূলত অনলাইন বেস সিস্টেম এবং অনলাইনে আপনার সকল তথ্য পাওয়া যাবে। যেহেতু এই রেকর্ডগুলি বেশিরভাগ অনলাইনে সংরক্ষিত করা হয়, তাই আপনার শেয়ার করা মেডিকেল তথ্য সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে এবং এই রেকর্ডগুলি আপনার ডাক্তারের অফিস অর্থাৎ মেডিকেলের সীমা ছাড়িয়ে যায়।
উদাহরণস্বরূপ অনেক ফিটনেস ট্র্যাকার প্রচুর পরিমাণে ক্লিনিক্যাল ডেটা সংগ্রহ করে থাকে, যেমন আপনার ব্লাড প্রেশার, হার্ট রেট এবং রক্তে শর্করার মাত্রা ক্লাউডের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে আপনাকে প্রদর্শিত করা হয়। আসলে আমরা যে বর্তমানে স্মার্ট ওয়াচ ইউজ করে থাকি, এই ক্ষেত্রে স্মার্ট ওয়াচের ভূমিকা অনেক বেশি, কারণ আমাদের স্মার্ট ওয়াচে বর্তমানে হার্ট রেট মনিটরিং থেকে শুরু করে SpO2 সেন্সর থেকে প্রায় সব সেন্সরই বিদ্যমান, এমনকি স্লিপ ট্র্যাকিং সেন্সরও বিদ্যমান রয়েছে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি পর্যায়ে আমাদের মেডিকেল রেকর্ড এগুলোকে কালেক্ট করতে থাকে, যার ফলে আপনার এই পার্সোনাল ডাটাগুলো অনলাইনে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। অতএব আপনার এই ডাটাগুলোকে মেডিকেল রেকর্ডের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। তারপর এডুকেশনাল রেকর্ড হলো আপনার শিক্ষাগত যোগ্যতা। এই রেকর্ডগুলি আপনার যোগাযোগের তথ্য, উপস্থিতির রেকর্ড, নিয়মানুবর্তিতামূলক প্রতিবেদন, স্বাস্থ্য এবং টিকা প্রদানের রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগতকৃত শিক্ষা কার্যক্রম সহ বিশেষ শিক্ষা রেকর্ডও অন্তর্ভুক্ত থাকে। এমপ্লয়মেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল রেকর্ডস বলতে মূলত আমাদের বর্তমান কর্মসংস্থানের রেকর্ড এবং আর্থিক রেকর্ডের কথা বোঝানো হয়েছে। কর্মসংস্থানের ডেটা হ্যাকারদের কাছে মূল্যবান হতে পারে যদি তারা আপনার অতীতের কর্মসংস্থা এমনকি আপনার বর্তমান কর্মক্ষমতা পর্যালোচনার তথ্য সংগ্রহ করতে পারে। আপনার আর্থিক রেকর্ডে আপনার আয় এবং ব্যয় সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত হতে পারে, যেমন আপনার ট্যাক্স রেকর্ড, পে চেকস, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড রেটিং, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ইত্যাদি। এই সমস্ত ডেটা সঠিকভাবে সংরক্ষিত না হলে আপনার গোপনীয়তার সাথে আপোষ করতে পারে এবং সাইবার অপরাধীদের তাদের নিজস্ব লোভের কারণে আপনার তথ্য ব্যবহার করতে সক্ষম করতে পারে। তো হোয়ার ইজ ইউর ডাটা? আসলে আপনার ডাটাটা কোথায়? এখানে মূলত আপনার নিজস্ব পার্সোনাল ডাটা কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হচ্ছে সেই সম্পর্কে একটু কথা বলবো। ধরুন আপনি আপনার পার্সোনাল ডিভাইসে আপনি একটা ছবি তুললেন, সেই ছবিটা আপনি আপনার বিভিন্ন ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করলেন। তো সেই ফ্রেন্ডসরা সেই ছবিটাকে নিজেদের পার্সোনাল ডিভাইসে সেভ করে নিল এবং সেই ফ্রেন্ডরাই আবার সেই ছবিগুলোকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারে, এমনকি আপনি নিজেও শেয়ার করতে পারেন। বর্তমানে এটি বেশ কমন একটা বিষয় যে আমরা আমাদের পার্সোনাল প্রায় প্রত্যেকটি বিষয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে থাকি। যখন আমরা এই ছবিগুলো শেয়ার করি অর্থাৎ আমাদের পার্সোনাল ডিভাইস থেকে ক্লাউডে আপলোড হয়ে যায় এবং আপনি তখন বিশ্বের যে কোনো স্থানে থাকেন আপনি সেই ছবিগুলোকে অ্যাক্সেস করতে পারেন। তার কারণ হলো ছবিগুলো তখন ক্লাউডে থাকে। এভাবে আপনার ডাটাগুলো সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে। কিছুক্ষণ আগে আইডেন্টিটি সম্পর্কে বলেছিলাম যে নেক্সট স্লাইডে বলবো। তো চলুন এই স্লাইডে আপনাদের আইডেন্টিটি থেফট সম্পর্কে আলোচনা দেওয়া যাক। আইডেন্টিটি থেফট বলতে মূলত তথ্য চোরকে বোঝানো হয়েছে। এখানে মেডিকেল থেফট রয়েছে, ব্যাংকিং থেফট রয়েছে, প্লাস আরো অনেকগুলো থেফট রয়েছে যেগুলো আমরা নেক্সট স্লাইডে কথা বলবো। তো মেডিকেল থেফট সম্পর্কে ধারণা দেওয়া যাক। ক্রমবর্ধমান চিকিৎসা খরচ যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটি চিকিৎসা পরিচয় চুরির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতেছে। সাইবার অপরাধীরা নিজেদের জন্য সুবিধাগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্স চুরি করে থাকে, যার ফলে আপনার হেলথ ইন্স্যুরেন্স ব্যবহার করে এই হ্যাকাররা বা এই সাইবার অপরাধীরা তাদের চিকিৎসা ক্ষেত্রে যাবতীয় সুবিধা পেয়ে থাকছে এবং সেই রেকর্ডটি এসে আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, অর্থাৎ আপনার মেডিকেল রেকর্ডের সাথে সংরক্ষিত হচ্ছে। ব্যাংকিং থেফট, ব্যক্তিগত ডাটা চুরি করা সাইবার অপরাধীদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সামাজিক প্রোফাইল এবং অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে সাহায্য করতে পারে। যেমন আপনার তথ্য দিয়ে আপনার ব্যাংকিং থেফট একটি জাল ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারে এবং রিফান্ডও কালেক্ট করতে পারে। এমনকি তারা আপনার নামে ঋণও নিতে পারে এবং আপনার ক্রেডিট কার্ডের রেটিং নষ্ট করে দিতে পারে। Who else wants your data? এদেরকে ছাড়াও কে আপনার ডাটা চায়? তো আসলে আমাদের ডাটা এখন এতই ভ্যালুয়েবল যে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ডাটা প্রয়োজন হয়ে থাকে। যেহেতু বর্তমানে আমরা ওয়েব 2.0 তে বসবাস করতেছি, সেহেতু আমাদের ডাটা আমাদের সম্পূর্ণ অ্যাক্সেস নেই, যার ফলে কোথায় আমাদের ডাটা কিভাবে শেয়ার হচ্ছে সেই সম্পর্কে আমাদের কোনো হস্তক্ষেপ সম্পূর্ণভাবে থাকে না। যেমন এখানে 4টি ক্ষেত্রের কথা বলবো। যেমন ISP অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা আমাদের বাসায় সকলে প্রায় রাউটার ব্যবহার করে থাকি এবং আমরা আমাদের রাউটার কানেক্ট করা অবস্থায় যখন নেট ব্যবহার করে থাকি তখন আমাদের সার্চ হিস্ট্রি থেকে শুরু করে আমাদের DNS সার্ভিস প্রোভাইডার পর্যন্ত প্রত্যেকটি তথ্য আমাদের ISP কালেক্ট করে থাকে এবং সেই তথ্যগুলোকে বিক্রি করে তারা ইনকাম করে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অনেক কেয়ারফুল হতে হবে। আমরা কি সার্চ করতেছি বা কিভাবে আমরা রাউটার থেকে আমাদের সার্চ হিস্ট্রিগুলো ক্লিয়ার করতে পারবো সেই সম্পর্কে অবশ্যই আমাদের জ্ঞান থাকা দরকার। এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই এক্সট্রা 1টা বা 2টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে বোঝাবো কিভাবে আমাদের মোবাইলের পাশাপাশি আমাদের রাউটারে আমাদের সার্চ হিস্ট্রিগুলো সেভ হচ্ছে এবং কিভাবে আমরা সেগুলো সরাতে পারি, প্লাস আরও অ্যাডভান্স কিছু সেটিং
যেগুলো আমাদের এই তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। সেকেন্ডে হলো অ্যাডভার্টাইজার্স। আমাদের তথ্যটাই হচ্ছে অ্যাডভার্টাইজার্সদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা আমাদের হিস্ট্রি প্লাস আমরা কি কি করতেছি সব ডাটা কালেকশনের মাধ্যমে তারা বোঝার চেষ্টা করে যে কি কি রকম অ্যাডভার্টাইজ দেখতে আমরা পছন্দ করি। অ্যাডভার্টাইজার্স আমাদের তথ্য সংরক্ষণের মাধ্যমে এবং তথ্য অ্যানালাইসিসের মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পারে বর্তমানে আমাদের চাওয়া পাওয়া বা আমাদের প্রয়োজন অপ্রয়োজন কি রয়েছে। একটি ছোট এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি একটা ফোন কিনতে যাচ্ছেন, এই ফোন সম্পর্কে অবশ্যই আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করতেছেন বা ইউটিউবে ভিডিও দেখতেছেন। এই হিস্ট্রি গুলো অ্যাডভার্টাইজার্সরা কালেক্ট করে এবং সেই অনুযায়ী আপনাকে তারা পরবর্তীতে অ্যাড শো করায়। কিছুক্ষণ পরে যখন আপনি ফেসবুকে ঢুকবেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঢুকবেন, তখন দেখবেন সেম মোবাইল সেম কনফিগারেশনের প্রোডাক্ট আপনার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে দেখানো হচ্ছে। তো এটা কিভাবে সম্ভব? আসলে গুগল আপনার সার্চ হিস্ট্রিকে সেভ করে অ্যানালাইসিস করে এবং সেই সার্চ হিস্ট্রি অনুযায়ী বিভিন্ন অ্যাডভার্টাইজ প্রদর্শন করে, যার ফলে আপনি কিছুক্ষণ আগে যে প্রোডাক্টটি সম্পর্কে সার্চ করেছেন বা জানতে চান সেই প্রোডাক্ট সম্পর্কে বিশদে আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি দেখতে পান। সার্চ ইঞ্জিন অ্যান্ড সোশ্যাল মিডিয়া। সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কিছুক্ষণ আগে এটা আমি আলোচনা করছি যে কিভাবে সার্চ ইঞ্জিন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা আমাদের অ্যাডভার্টাইজারদের মাধ্যমে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখতে পাই এবং কিভাবে আমাদের ডাটা কালেকশনের মাধ্যমে এগুলো কাজ করে থাকে। ওয়েবসাইটস ইউ ভিজিট, এটি অবশ্যই এটির একটা অংশ। আমরা যখন আমাদের ফোনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি তখন সেই ডাটাটা কুকিজ হিসাবে সেভ হয়ে থাকে, যার ফলে এই কুকিজ অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের সব ডাটা সম্পর্কে সবকিছু জানা যায়। তো এগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কখন কি সার্চ করতেছি সেই সার্চ হিস্ট্রিগুলো মুছে ফেলতে হবে, কুকিজগুলো ডিলিট করে দিতে হবে এবং আমাদের অ্যাপ বা সফটওয়্যারের কোথায় আমরা পারমিশন দিয়ে রাখতেছি সেই সম্পর্কেও আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমাদের পার্সোনাল ফোনে বিভিন্ন রকমের অ্যাপস থাকে যেগুলো অপ্রয়োজনীয় পারমিশন নিয়ে থাকে। যেমন একটা গেমসের অ্যাপস বা একটা গেম আপনার ডিভাইসের লোকেশন পারমিশন নিচ্ছে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনের পারমিশন নিচ্ছে, মেসেজ রেকর্ডিং এর পারমিশন নিচ্ছে, আপনার ক্যামেরা অ্যাক্সেস নিচ্ছে, মাইক্রোফোন নিচ্ছে এন্ড অনেক পারমিশন নিয়ে রাখতেছে, কিন্তু সেই গেমসের বা পার্টিকুলার অ্যাপসের সেই পারমিশনগুলোর কোনো প্রয়োজনীয় নাই। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা যদি কখনো কোনো সফটওয়্যার ডাউনলোড করি বা ইনস্টল করি, আমাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অপ্রয়োজনীয় পারমিশনগুলো যাতে আমরা না দেই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটি সাইবার সিকিউরিটি সম্পর্কে ফার্স্ট পার্ট, যেখানে আমি আপনাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং নেক্সট যে ভিডিওগুলোতে আসবে সেই ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে ডিপে প্রবেশ করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সাইবার সিকিউরিটি কোর্সের নেক্সট পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে নেক্সট পার্টগুলো আসার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফাই হন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। আশা করি এই সিরিজের সঙ্গে আপনাদের সকলকে নেক্সটে পাবো।